আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। চলতি সিরিজের আজকের পর্ব, বেতন বাড়ে বাজার জ্বলে, কৃষক কেন নিঃস্ব হয়। আপনারা কি কখনো ভেবেছেন যখন বেতন বাড়ে দুর্ভাগা কৃষকদের ভাগ্যে কি ঘটে? আমরা কি ভেবেছি কখনো? চলুন দেখা যাক। যখন সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ে, স্কুল ফি, পরিবহন ভাড়া সব একসঙ্গে এক তালে বেড়ে যায়, কিন্তু এই উন্নতির ঢেউ পৌঁছায় না গ্রামের মাঠে। কৃষকের আয় স্থির বা কখনো কখনো কমে যায়, অথচ ব্যয় বাড়ে প্রতিদিন প্রতিক্ষণ। বাংলাদেশের সবচেয়ে মূল্যবান ও সংখ্যাগরিষ্ঠ পেশাজীবী হচ্ছে কৃষক, আর আমরা কৃষকেরই সন্তান। আপনার আমার বেতন বেড়ে গেলে আমরা খুশিতে বাগবাগ হয়ে যাই, অথচ আমাদের দেশের মূল অর্থনীতির চালক গ্রামের কৃষক সমাজ সারা জীবন শুধু ক্ষতির সম্মুখীন হয়েছে। কখনো প্রতিকূল আবহাওয়া, কখনো সার বিষের দাম বৃদ্ধি, কখনো প্রতিদিনের জীবন চলার জন্য যা কিছু লেগে থাকে হু হু করে দাম বেড়ে যায়। তখন এই সম্প্রদায়ের কাছে নেমে আসে এক ভয়াবহ চিত্র। বন্ধুরা, কৃষকের ভবিষ্যৎ বাদ দিয়ে আমরা যখন দেখি সামান্য কিছু চাকুরিজীবীর জীবনমান উন্নয়নের জন্য রাস্তাঘাটে সংগ্রাম, অফিসে অফিসে বিপ্লব, বেতন বাড়াও, অথচ এই বেতনের সংস্থান এই কৃষক সমাজ বা বাংলাদেশের শ্রমজীবী মানুষের ট্যাক্সের টাকা থেকেই তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা প্রদান করা হয়। আপনারা একাই সুযোগ নেবেন, আর যারা আপনাদের জীবন মান উন্নত করার জন্য এই 54 বছর সংগ্রাম করেই যাচ্ছে তাদের কথা ভাববেন না। এটা কখনো হয় না। বন্ধুরা, প্রতিটি কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, আর দালাল নির্ধারণ করে তাদের ভাগ্য। এটা কি আমাদের দেশের সরকারের দায়িত্ব নয়? আপনি সংখ্যাগরিষ্ঠ পেশাজীবীকে দালালের চক্করে ফেলে দিয়ে আরাম আয়েশে জীবন কাটাবেন, এ কি কখনো হতে দেওয়া যায়? মোটেও না। যদি কৃষক সমাজের উন্নতি না হয়, তারা অবহেলায় তাদের জীবন ধ্বংস হয়ে যায়, একদিন আমাকে আপনাকে না খেয়ে মরতে হবে। ভাবার কোনো কারণ নেই আমরা আমদানি করে খাদ্য ও সবকিছু ব্যবস্থা করতে পারবো। প্রতি বেতন বৃদ্ধিতে নগদ প্রবাহ বাড়ে, বাজারে টাকার ঘোরাফেরা বেড়ে যায়, দামও বাড়ে, কিন্তু সেই দাম থেকে কৃষক কিছুই পায় না, কারণ এখানে নিয়ন্ত্রক হলো দালাল, পাইকার আর বাজারের কারসাজি। 4 কোটি কৃষক, কিন্তু তারা নীতি নির্ধারক নয়। বাংলাদেশের 4 কোটি মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। খাদ্য, শিল্প, রপ্তানি সবকিছু তাদের ঘামে টিকে থাকে। তবুও কৃষকের পণ্যের দাম ঠিক করে বাজার, দালাল, রাষ্ট্র নয়। দালালের ইচ্ছাতেই নির্ধারিত হয় জীবিকার মূল্য। এটি কি মেনে নেওয়ার মতো কোনো কিছু? কোন সুস্থ মস্তিষ্কের মানুষ দেশে কি রয়েছেন? যদি থাকেন, তাহলে এটির জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হন। বেতন বাড়লে দামের আগুন, কিন্তু কৃষকের ঘরে অন্ধকার। সরকারি বেতন বাড়লে বাজারে টাকা বেড়ে যায়, ফলে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে ওঠে, কিন্তু ধান, ডিম, আলু, দুধ, সবজির দাম উৎপাদকের হাতে পৌঁছায় না। আলুর দাম কমলে কৃষক উৎপাদন খরচের টাকাও তুলতে পারে না। একজনের নিশ্চিত বেতন আর একজনের নিশ্চিত ক্ষতি। সরকারি কর্মচারী মাসের শেষে নির্দিষ্ট বেতন পেয়ে থাকেন, অসুস্থ হলেও বেতন আসে। অন্যদিকে কৃষক প্রতিদিন মাঠে লড়াই করে, তবু জানে না লাভ হবে নাকি ক্ষতি। একদিকে নিশ্চয়তা আর অন্যদিকে অনিশ্চয়তা। এই বৈষম্যই সমাজের নৈতিক ব্যর্থতা।
যেভাবে পে স্কেল আছে তেমন চাই প্রাইস স্কেল। প্রতিটি ফসলের উৎপাদন খরচ, পরিশ্রম, পরিবহন ও বিপণন খরচ সহ ন্যায্য লাভ যোগ করে ন্যূনতম দাম নির্ধারণ করতে হবে। ধান, আলু, দুধ, ডিম সবকিছুর জন্য রাষ্ট্রীয় প্রাইস স্কেল দরকার। একই সঙ্গে গঠন করতে হবে কৃষি পণ্যের ন্যায্য দাম কমিশন। রাষ্ট্র মানে শুধু প্রশাসন নয়, রাষ্ট্র মানে কৃষকের ঘাম, তার চোখের পানি, তার বুকের আশা। তাই এখনই দাবি তুলুন, বেতন বাড়ার আগে কৃষি পণ্যের দাম নির্ধারণ করো। এটা শুধু স্লোগান নয়, এটা রাষ্ট্রের ন্যায্যতার প্রথম পরীক্ষা। যদি ভিত্তি দুর্বল হয় তাহলে দেশ কখনো টেকে না। যারা দেশকে খাদ্য দেয় তারা যদি নিঃস্ব হয়ে যায় তবে উন্নয়নের ভবন দাঁড়াবে কোথায়? আজ থেকেই পরিবর্তনের পথে নামুন। কৃষকের ন্যায্যতা মানেই রাষ্ট্রের টিকে থাকা। বন্ধুরা, ঘুমিয়ে থাকার দিন শেষ হয়ে গেছে। আপনাদের জাগতে হবে। এ দেশকে গড়তে হলে ন্যায্যতা ও নৈতিকতার নতুন বীজ বপন করতে হবে। মেনে নিয়ে চুপচাপ থাকলে আমরা সারা জীবনের মতো শোষিতই থাকব। প্রত্যেকটি মানুষের এখনই ভাবতে হবে প্রতিটি সেক্টর দুর্নীতি মুক্ত করা, কৃষককে তার ন্যায্য পাওনা দেওয়া। আর যদি আমরা তা না পারি, এদেশ খুব শিগগিরই বিপদ সংকুল রাস্তার দিকে এগোচ্ছে। তাই আসুন, আর ঘুমিয়ে থাকার সময় নয়, আওয়াজ তুলুন। আর দুর্নীতি নয়, আমরা দেখতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ। বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।